শাল পশ্চিমবঙ্গের তথা ভারতের অরণ্যের অন্যতম প্রধান গাছ। শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল, তিব্বত ইত্যাদি দেশেও শাল গাছের বিস্তৃতি আছে। ভারতের পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত শাল গাছের অরণ্য বিদ্যমান। অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র খ্যাত তার শাল জঙ্গলের জন্য। রাজস্থান, গুজরাটে পাওয়া লিগনাইট বলছে একসময় সেখানেও শাল বা শাল জাতীয় বৃক্ষ ছিল। ঝাড়খণ্ডের সারান্ডা অরণ্য তো বিশ্ববিখ্যাত শালবন। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি ও ইতিহাস এবং কিংবদন্তিতে শাল গাছের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। শালভঞ্জিকার মূর্তি থেকে বুদ্ধদেবের শালতলে মৃত্যু শালবনের ঐতিহাসিক গুরুত্ব প্রমাণ করে। স্থান নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে শাল গাছ, যেমন শালবাড়ি, নকশালবাড়ি, শালকুমার হাট। বিখ্যাত বৌদ্ধ বিহারের নাম ছিল শালবন বিহার। ভারতের বহু জনজাতি শাল গাছকে দেবতা রূপে পূজা করে। শালতলায় দেবস্থান রচিত হয়। শাল ফুলকে কেন্দ্র করে বাহা পরব বা শারহুলের মতো উৎসব হয়। শালপাতা দিয়ে নানা পাত্র তৈরি হয়। শালের কাঠি দাঁতন হিসেবে ব্যবহার হয়। শালের গঁদ ধুনো হিসেবে পুজোয় কাজে লাগে। তবে সবথেকে বড় কথা, শাল গাছ অরণ্যের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরের তরাই ডুয়ার্সের অরণ্য হোক বা দক্ষিণের রাঙামাটি অঞ্চলের অরণ্য, পশ্চিমবঙ্গের জঙ্গলের প্রধান বৃক্ষ শাল। হিমালয় থেকে তীব্র গতিতে নেমে আসা নদীগুলি পাহাড়তলিতে এসে সামান্য থিতু হয়েছে, গঠিত হয়েছে ভূমি। সেই ভূমিতে সৃষ্টি হয়েছে শালবন। বাংলার উত্তরাঞ্চলে বছরে ৩৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, ফলে সেখানকার জঙ্গলে আর্দ্রতা বেশি। তাই উত্তরবঙ্গের শাল জঙ্গল আর্দ্র শাল জঙ্গল বা ময়েস্ট শাল ফরেস্ট। বিপরীতে দক্ষিণবঙ্গের রাঙামাটি অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, তাই এখানকার শালবন শুষ্ক পর্ণমোচী শাল জঙ্গল বা ড্রাই ডেসিডুয়াস শাল ফরেস্ট। শাল একটি দ্বিবীজপত্রী বহুবর্ষজীবী পর্ণমোচী কাষ্ঠল উদ্ভিদ। শালের দ্বিপদী নাম সোরেয়া রোবাস্টা। শাল গাছের বৃদ্ধির হার স্বল্প ও মাঝারি। এই বৃক্ষ জাতীয় উদ্ভিদটি ৩০ থেকে ৩৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর বাকল রুক্ষ হয়। পরিণত শালের কাণ্ডের বেড় ২ মিটার থেকে ২.৫ মিটার পর্যন্ত হয়। শাল গাছ সাধারণত বেলে, দোআঁশ, ভারী কাদামাটি ও ল্যাটেরাইট মাটিতে জন্মায়। শাল অরণ্যের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বেশ আকর্ষণীয়, যার ৩টি ভাগ আছে: উচ্চভাগ, মধ্যভাগ, নিম্নভাগ। শাল জঙ্গলের উচ্চ অংশে পাখি সহ নানা ছোট জীবের বাস। শাল গাছের মধ্যভাগে পাওয়া যায় নানা অর্কিড, পরগাছা, কীট পতঙ্গ। শাল গাছের নিম্নভাগে বৈচিত্র্যময় কীটপতঙ্গের সঙ্গে থাকে বিভিন্ন লতা, ছত্রাক, সাপ সহ নানা বন্যপ্রাণী। অন্য যে কোনো সুস্থ অরণ্যের মতো শাল জঙ্গলের নিম্নভূমির ঝোপঝাড় বা আন্ডারগ্রোথও গুরুত্বপূর্ণ, কারণ যে অরণ্যের আন্ডারগ্রোথ যত ভালো, সেই অরণ্যের স্বাস্থ্য তত ভালো বলে মনে করা হয়। সেগুন জঙ্গলে তেমন আন্ডারগ্রোথ থাকে না, কিন্তু শাল জঙ্গলের আন্ডারগ্রোথ তার বাস্তুতন্ত্রের অঙ্গ। শাল গাছের কিছু সহযোগী গাছ আছে, ইংরেজিতে যাকে অ্যাসোসিয়েট প্লান্ট বলে। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সে শাল গাছের সহযোগী গাছ চাঁপ অর্থাৎ মাইকেলিয়া চাম্পাকা ও ধাউ অর্থাৎ অ্যানোজিসাস ল্যাটিফোলিয়া।
দক্ষিণবঙ্গ সহ ভারতের ল্যাটেরাইট মাটি অঞ্চলে শালের সহযোগী গাছ পিয়াল অর্থাৎ বুকানানিয়া কোচেনচেনেন্সিস, আসন অর্থাৎ টার্মিনালিয়া আলাটা, অর্জুন অর্থাৎ টার্মিনালিয়া আর্জুনা, পিয়াশাল অর্থাৎ টেরোকার্পাস মার্সুপিয়াম, কুসুম অর্থাৎ স্ক্লেচেরা ওলিওসা ইত্যাদি। এইসব অঞ্চলের শালের ইন্ডিকেটর প্লান্ট হিসেবে গালফুল্লির ঝোপ দেখা যায়। শাল গাছে ফুল আসে মার্চ মাসে, তা থেকে অতি ক্ষুদ্র বিন্দু বিন্দু মধু ঝরে। মে মাসে শুকনো বীজ মাটিতে ঝরে পড়ে, সেই বীজ অঙ্কুরিত হয়ে শাল গাছের জন্ম হয়। একে বলে শালের প্রাকৃতিক পুনর্জনন। কিন্তু শাল বীজের জীবনকাল খুবই সংক্ষিপ্ত, দিন 7 মধ্যে অঙ্কুরিত না হলে তা আর অঙ্কুরিত হয় না। প্রাকৃতিক পুনর্জনন ছাড়াও অন্যান্য গাছের মতো শাল গাছেরও কৃত্রিম পুনর্জনন ঘটানো হয়। জঙ্গল থেকে শাল বীজ সংগ্রহ করে এনে বন বিভাগের নার্সারিতে চারা তৈরি করা হয়। আসুন জেনে নিই নার্সারিতে চারা তৈরির পদ্ধতি। এই শাল সিডটা আপনার পাশে যে টেবিলে রাখছি, এটা হচ্ছে আমরা লোকালি সিড কালেকশন করছি, সেটা খরিয়াবন্দর জঙ্গল থেকে। আর এই সিডটা কালেকশন করা হয়েছিল মে মাসের শেষ দিকে। তাহলে মে মাসের শেষ দিকে কালেকশন করার পরে আমরা কি করি, এই লোকালি এখানে আনি, তারপর জমা করার পরে এটা আমার যে লেবার থাকে নার্সারি যে হয়, ওরা শর্ট আউট করে কি যে হেলদি, যেমন এটা একটা মোটা যে দেখছেন এই পোর্শনটা, এটা তখন হেলদি সিডটা মতন আমরা কনসিডার করি। তার সঙ্গে সঙ্গে কালেকশন করার পরে ছোটো ছোটো সিটও আসে, তো সেটা শর্ট আউট করে আমরা এখানে আগে দেখি যে কোন সিটটা ভালো হবে, কোন সিটটা ভালো হয় না, তারা লেবাররা করে। এরপরে আমরা এই সিটটাকে যেটা আমরা নার্সারি করতেছি, সেটা করার জন্য একটা মিক্সচার, পটিং মিক্সচারটা রেডি করি। সেই পটিং মিক্সচার রেডি করার জন্য মাটি আর কাউডাং আর একটা মাটি আর লিফ মপ, দুইটা মিক্সচার থেকে আমরা এটা পটিং মিক্সচারটা বানাই। যদি আমি মাটি আর কাউডাংটা বানাই তাহলে আমরা 3:1 প্রপোর্শন, আর সেরকম যদি আমি মাটি আর ভার্মি কম্পোস্ট হোক ইয়া লিফ মলটা হোক তার মধ্যে যদি মিক্সচার বানাতে চাই, সেটাও আমি 3:1 একটা প্রপোর্শন মিক্সচারটা রেডি করি। তো তারপর আমরা কি করি, এটা পটিং মিক্সচার রেডি হওয়ার পরে আমরা পটে এই মিক্সচারটা ভরতে থাকি আইকোপট। এরপরে ওটা পটিং মিক্সচার যদি কমপ্লিট হয় তাহলে এই সিটটা নিয়ে ওই পটিং মিক্সচারে আমরা এই পোর্শন অবধি ডিপ করি, ওই যে আমার মিক্সচারটা আছে। তারপর এটা আমরা সম্পূর্ণ যে পট আছে 1000-2000 নম্বর পটে আমরা রেডি করে রাখি। তারপর এইটা আমরা করব হচ্ছে ফার্স্ট উইক অফ জুলাই আর লাস্ট উইক অফ মে, এই মাঝখানেটা আমাদেরকে এই প্রসেসটা করতে হবে। ঠিক 20 দিন পরে ওখান থেকে যে এই পোর্শনটা এখান থেকে একটা শিকড়টা বের হবে, সেটা অনেকবার কনফিউশনটা এটাকে স্যুট মতন লাগে, কিন্তু অটোমেটিকলি প্রথম এই শাল সিটে শিকড়টা বের হয়, ওই শিকড়টা খুব লম্বা যাবে, তারপর তার স্যুটটা আস্তে আস্তে উপর উঠতে উঠতে থাকবে। তো এই প্রসেসটা প্রায় 20 দিন পরে আপনি দেখবেন, যদি হেলদি সিড থাকে তাহলে অটোমেটিক আফটার 20 ডেজ পরে এখান থেকে স্যুট রেডি হবে। সোয়েল অ্যান্ড কাউডাং 3:1 রেশিওতে মিক্স করে বানিয়েলাম। তারপর ওখানে এইরকম শাল সিডটা আনে আমরা এই পট মিক্সচারে লাগাই। তো লাগানোর পরে ঠিক 20 ডেজ পরে আপনি দেখবেন স্যুটটা তো চলে আসবে, আর ততক্ষণ ওই পিরিয়ডে যে শিকড়টাও বেরোচ্ছে আর স্যুটটাও বেরোচ্ছে, তখন এর খাওয়াটা আছে এই মাঝখানে যে দেখা যাচ্ছে এই ছোট্ট জিনিসটা, সেটা হচ্ছে কটিলিডন। এখান থেকে কিন্তু এর নিউট্রিশনটা পায়। তো নিউট্রিশনের এটা সঙ্গে সঙ্গে যে বাড়তে থাকে ওই প্রাইমারি স্টেজের ওই নিউট্রিশনের মাধ্যমে কিন্তু এটা বাড়তে থাকে। এবার যত হাইটটা বাড়বে তারপর এটা অটোমেটিক্যালি ওখান থেকে যে নিউট্রিশন শেষ হবে তাহলে এটা ওয়েস্টেজ যাবে, এটা পড়ে যাবে। তো এটা দেখতে দেখতে এটা যেমন দেখা যায়, এটা অলমোস্ট আপনি এরকম করি দেখতে পাবেন এটা কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে। তো এটা যদি দেখা যায় এটা খুব হেলদি সিড হয়ে যাচ্ছে বলে আমরা কেমন ভাবতে পারি কি এই কোলার গড়টা আর এই লিফটা, এই পাতাগুলো খুব প্রমিসিং আছে। তো আমরা একটা বেডে যতটা সিড লাগাচ্ছি সেটার মধ্যে 100% কোনো সময় হয় না। তো
যেটা যদি হয় অটোমেটিকলি এরকম গ্রোথটা পাই যাবে, তো যেটা না হয় আমরা শর্ট আউট করি, ওখান থেকে বাইরে তুলে দিই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি বন বিভাগের চালসা নার্সারিতে পরীক্ষামূলকভাবে অঙ্কুরিত শালবীজ কুড়িয়ে এনেও তাকে কোকোপিটে রেখে পরিচর্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এবং অন্য রাজ্যেও শাল গাছের বনরোপণ করা হয়। সম্পূর্ণ বা আংশিক খালি হয়ে যাওয়া বনভূমিতে শালের বনরোপণ করা হয় ও তার যত্ন নেওয়া হয়। এই বনরোপণ ক্রমশ ঘন জঙ্গলের চেহারা নেয়। শাল প্ল্যান্টেশন করতে গেলে আপনাদের লাল মাটির প্রয়োজন হয়। লাল মাটিতে শাল গাছ ভালো হয়। বুশি থাকলে সেটা ক্লিন করে টোরে আমাদের ওই পিট কাটিংটা করতে হয় ভালো মতো। জল ধরে রাখার জন্য আমাদের ওই চেঞ্জ করতে হয় মাঝে মাঝে। মোটামুটি ওই কাজটা আমাদের প্ল্যান্টেশনের 2 মাস আগে করলে ভালো হয় আর কি। যখন লাগাই সেই সময় আমরা ওই কিছু ওই কম্পোস্ট সার দিয়ে দিই। কম্পোস্ট সার সঙ্গে কিছু ফার্টিলাইজার ওটাও থাকে। যখন বৃষ্টি শুরু হয় ঠিক সেই সময়টা আমরা চারাগুলো লাগাই। 21 দিন পর আমরা ওই মালচিং করি, মালচিং করে দেওয়া হয়। সভ্যতার বিকাশের অঙ্গ হয়ে উঠেছে অরণ্যহানি। নানা কারণে কাটা পড়েছে শাল জঙ্গলও। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির বনাঞ্চলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সরকারিভাবেই শাল জঙ্গল কাটা হয়। কিছু গাছ রেখে বাকি গাছ কেটে ফেলা হয়। তারপর সেই কেটে ফেলা জঙ্গলে ফরেস্ট্রি অপারেশনের মাধ্যমে ফের শালবন সৃষ্টি করা হয়। আজ দক্ষিণবঙ্গে আমরা যে শালবন দেখি তার বেশিরভাগটাই ফরেস্ট্রি অপারেশনের মাধ্যমে তৈরি অরণ্য। আসুন বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। শাল গাছ কেটে নেওয়ার পরে তার গোড়া থেকে ফের বহু শাখা জন্ম নেয়, যাকে কপেস শুট বলে, যা ক্রমশ ঝোপের আকার নেয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই কপেস শুটগুলিকে কেটে ফেলে শেষ পর্যন্ত সবথেকে স্বাস্থ্যবান একটি শাখাকে রেখে দেওয়া হয়, যা ক্রমশ পূর্ণ গাছের চেহারা নেয়। সিলভিকালচারাল অপারেশনের সময় জঙ্গলের ফাঁকা জায়গায় গাছ লাগানো দস্তুর। একটা গাছ কাটা হওয়ার পরে তার গোড়াটার থেকে 8টা থেকে 10টা 12টা 15টা 20টা পর্যন্ত শ্যুট বের হয়। আমি এই সামনে এখানে আছে দেখতে পাবেন 20টা শ্যুট বের হয়, কিংবা 7টা 8টা তো বের হয়। সেখান থেকে 3 বছর পরে আমরা ভালো 3টে 4টা 5টা পর্যন্ত আমরা সবচেয়ে ভালো হেলদি যেসব শ্যুটটা থাকে সেই শ্যুটটাকে আমরা রেখে দিই, সেটা এমএস কাটিং বলি। আর পরবর্তীকালে 7 বছর পর সেই 4টার থেকে আমরা বেছে কখনো 2টো কখনো 1টা যেটা রেখে দিই, ওটা 7 বছর পর রেখে দিই, সেটাকে আমরা থিনিং বলি। এইভাবে আমরা করি, মানে ফেলিং, এমএস কাটিং, থিনিং। ভারতে সভ্যতা বিকাশে অরণ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ, যার অনেকটাই শাল জঙ্গল। এই শালবনের উপর গ্রামীণ জনজীবনও নির্ভরশীল। শালবন অকাষ্ঠ বনজ দ্রব্যে বা এনটিএফপির ভাণ্ডার। মানুষ শালবন থেকে পাতা, রজন, খাওয়ার যোগ্য ছত্রাক, মধু ইত্যাদি সংগ্রহ করে। পাতা দিয়ে থালা, দোনা ইত্যাদি তৈরি হয়। শাল বীজের তেল থেকে মাখন তৈরি হয়। শাল গাছের রজনকে ধুনা বা ধুনো বলে, যা পূজাস্থল বা বাড়িতে পুড়িয়ে সুগন্ধ সৃষ্টি করা হয় ও মশা মাছি তাড়ানো হয়। শালবনে পুটু বা রুগড়া সহ নানা রকম ছত্রাক বা মাশরুম পাওয়া যায়, যা খাওয়ার যোগ্য এবং অত্যন্ত দামি। এই যে এই গাছটা আপনার আগে এই গাছে 84, 83, 84, 85 এদিকে প্রায় অনেক দিন ভালো ধুনো পাওয়া যেত। এখন কিন্তু ধুনোটা অতটা পাওয়া যায় না, আগের মতন গাছের ধুনো নাই। কিন্তু দিনের পরিবেশের দোষে ধুনো অনেক কমে গেছে, আছে কিছু অল্প সময় বাইরে হচ্ছে। প্রায় আমি 83 সাল থেকে আমি এখানে দেখতেছি ধুনো আমাদের এখানে প্রচুর হতো, কিন্তু এখন ধুনোটাও কম পাওয়া যাচ্ছে। জঙ্গলে যারা গরু চড়াইতো বা ঘুরতে বেড়াইতো তখন এই ধুনোটা নিয়ে আপনার অনেক কিছু বাড়িতে ধুনো দেওয়া যেত, কি এটা সেন্টটা দারুণ হয়। আর আমরা যেটা বাইরের থেকে ধুনো নিয়ে কিনে সেটা তো মাটি, অল্প একটু ধুনো থাকে। আর এটা অনেক সময় এই গ্রামের লোকরা যখন পাতলা পায়খানা হয় তখন এরা ধুনো এসে জঙ্গল থেকে নিয়ে যে ওরাও খেয়ে নেয়, তাতে ওই পায়খানাটা আপনার বন্ধ হয়ে যায়। দেশের সব রাজ্যেই শালবন বাঁচাতে দিন রাত এক করে খাটছে বন বিভাগ। আগাছা পরগাছার হাত থেকে বাঁচাতে হয় শালের বনরোপণকে, তবুও বিপন্ন হয় শালবন। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া প্রকৃতি সংরক্ষণ সফল হয় না।
সেই মানুষেরই লোভের শিকার হচ্ছে শাল জঙ্গল। জ্বালানি হিসেবে দিব্যি কেটে নেওয়া হচ্ছে শাল গাছ। ছোট জন্তু জানোয়ার শিকারের লোভে, সচেতনতার অভাবে বা বন বিভাগকে বিড়ম্বনায় ফেলতে মানুষ আগুন লাগিয়ে দেয় শাল জঙ্গলে। এতে শুধু শালের চারাগাছই মারা পড়ে না, ক্ষতি হয় শালবনের জৈব বৈচিত্র্যের। পুড়ে যায় লতা, ঝলসে যায় অর্কিড, মারা পড়ে ছোট ছোট বন্যপ্রাণী ও কীটপতঙ্গ। তাই শালবনে লাগা আগুন নেভানো বন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে ওঠে, যার অন্যতম অঙ্গ ফায়ার লাইন তৈরি করা। শাল সহ যে কোনো জঙ্গল বাঁচানোর উপায় বিভাগীয় বনরক্ষীদের প্রহরার পাশাপাশি গ্রামের মানুষকে নিয়ে তৈরি বন সুরক্ষা সমিতির মাধ্যমে নজরদারি। তার সঙ্গে গ্রামের মানুষকে অরণ্য নির্ভর জীবন থেকে সরিয়ে এনে বিকল্প ব্যবস্থায় অভ্যস্ত করা। তাছাড়া যেটুকু অকাষ্ঠ বনজ দ্রব্য আহরণ করা হচ্ছে তার মাধ্যমে বেশি আয়ের ব্যবস্থা করতে পারলেও জঙ্গলের উপর চাপ কমবে। শালবনের অকাষ্ঠ বনজ দ্রব্য এই ক্ষেত্রে বেশি উপযোগী। শালপাতাকে মেশিনে সেলাই করে ও প্রেস মেশিনের সাহায্যে থালাবাটির আকার দিয়ে বিক্রি করলে রোজগার বাড়বে। সঙ্গে চাই ধুনো, মাশরুম ইত্যাদির সঠিক বিপণন।